নিউ ইয়র্কের ম্যানহাটন থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। বদলে যেতে পারে বাংলাদেশের নাম, বদলে যেতে পারে বাংলাদেশের সংবিধানের মূলনীতি, প্রস্তাব করা হয়েছে নির্বাচনের ক্ষেত্রেও অনেকগুলো সংস্কারের। সেসব সংস্কার কিভাবে বদলে যেতে পারে সেগুলো নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে আজ রয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান জনাব বদিউল আলম মজুমদার। তার আগে একটু দর্শকদেরকে বলে রাখি যে আমরা আজকে বিশেষ ব্যবস্থাপনায় জনাব বদিউল আলম মজুমদারকে পেতে আমরা একটু 1 ঘন্টা দেরিতে আমাদের অনুষ্ঠান শুরু করলাম। সেই একটু অসুবিধার জন্য আমাদের দর্শকদের কাছে আমরা আগেই বলে নিই। আর জনাব বদিউল আলম মজুমদার আমাদেরকে যে আপনি আজ সময় দিয়েছেন সেজন্য আমাদের শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানবেন। অনেক ধন্যবাদ। জনাব বদিউল আলম মজুমদার, আপনি যে সুপারিশ করেছেন বা আপনার কমিশন যে সুপারিশ করেছেন সেগুলি একটু বোঝার জন্য অনেকগুলি কমিশনের আপনাদের সুপারিশ নিয়ে একটু প্রথমে একটু আপনার কাছে একটু জেনে নিতে চাই। যেমন আমরা একটি সুপারিশে দেখতে পাচ্ছি নতুন দল নিবন্ধনের শর্ত শিথিলের লক্ষ্যে 10% জেলা এবং 5% উপজেলা বা থানায় দলের অফিস এবং ন্যূনতম 5,000 সদস্য থাকার বিধান করা। অর্থাৎ আসলে শর্তটা আগে যেটা ছিল সেটা থেকে শিথিল করা হচ্ছে নতুন দল নিবন্ধনের শর্ত হিসাবে। এটা কি করা হচ্ছে এই যে যারা জুলাই আগস্ট আন্দোলনে নেতৃত্ব দিয়েছে আমাদের ছাত্ররা, তারা যে একটা পলিটিক্যাল পার্টি করবে তাদের সুবিধা দেওয়ার জন্য মাথায় রেখে কি এটা করছেন আপনি বা আপনার কমিশন, জনাব বদিউল আলম মজুমদার? যে কোনো এই যে গ্রুপ ব্যক্তিরা দল করতে চায় তাদের জন্যই এই শর্ত প্রযোজ্য। তো এই যারাই দল করতে চায় তারা এই শর্তগুলো মেনে চলতে হবে। কোনো গ্রুপের জন্য, কোনো ব্যক্তি বিশেষের জন্য এই শর্ত আরোপ করা হয়নি। অর্থাৎ আমি যদি এখন একটি রাজনৈতিক দল করতে চাই বা গঠন করি বা করতে চাই, আমার ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে। এটি স্পেশালি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা জাতীয় নাগরিক কমিটি তাদের জন্য এটি কোনো বিশেষ সুবিধা না। নিঃসন্দেহে তাদের কারোর জন্য বিশেষ সুবিধার জন্য না। বহুদিন থেকেই রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে দাবি উঠছিল যে নিবন্ধনের শর্তগুলো খুব কঠোর এবং তাদেরকে হাজার হাজার পৃষ্ঠার সেই তথ্য দিতে হয় এবং তাদের পক্ষে এগুলো মানা দুরূহ, যার ফলে নতুন দল সৃষ্টির পথ রুদ্ধ হয়ে যায়। নতুন নেতৃত্ব বিকাশের পথ সীমিত হয়ে যায়। তো এই জন্যেই আমরা এই যে এটা একটা ব্যাপক দাবি ছিল রাজনৈতিক দলের পক্ষ থেকে, তো সেই জন্য আমরা শিথিল করেছি। ওকে, আরেকটি কমিশনের আরেকটি প্রস্তাবের মধ্যে আমি দেখতে পাচ্ছি বা সুপারিশের মধ্যে আমি দেখতে পাচ্ছি আইসিটি বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে সাজাপ্রাপ্ত সকল ব্যক্তিকে কোনো দলের সাধারণ সদস্য বা কমিটির সদস্য আর অযোগ্য করা। স্যার, আমাদের প্রশ্ন হচ্ছে যে এই ক্ষেত্রে কি এই আইসিটির 5 আগস্টের পরে নতুন যে আইসিটি যেভাবে কাজ করতেছে তাদের সিদ্ধান্তর এইটা প্রযোজ্য হবে নাকি আগেরটাও প্রযোজ্য থাকবে? ধরা যাক যে এর আগের আইসিটি তো বেশিরভাগ সিদ্ধান্ত দিয়েছে জামাতে ইসলামী বা কিছু ক্ষেত্রে বিএনপির সদস্যদের ক্ষেত্রে, কাউকে মৃত্যুদণ্ড দিয়েছে, আবার কারো কারো ক্ষেত্রে বিভিন্ন রায়ও দিয়েছে, সেগুলিও কি প্রযোজ্য থাকবে? আইসিটির মামলায় যারা সাজাপ্রাপ্ত হয়েছে এটি তাদের সকলের বিরুদ্ধে প্রযোজ্য হবে। এটি তাদের মানে আগের পরের এখনকার সেগুলি সকলের বিরুদ্ধে প্রযোজ্য হবে, সকলের বিরুদ্ধে প্রযোজ্য হবে। স্যার, একটু যদি আরেকটা ব্যাপারে যদি একটু বলতেন যে মানে কেন এই প্রস্তাবটা করা হয়েছে, যে সেটা হলো দলের সাধারণ সদস্যদের তালিকা প্রস্তুত করে তা ওয়েবসাইটে প্রকাশ করা এবং উক্ত তালিকা প্রতি বছর একবার হালনাগাদ করা। মানে এইটা কেন, মানে এই প্রসেসটার মধ্যে দিয়ে? এর একটা বড় কারণ হলো অনেকে উড়ে এসে জুড়ে বসে। আচ্ছা, যে অনেক সুযোগ সন্ধানী কিংবা বসন্তের কুকিল যেটাই বলতে চান, তারা এসে দলের মধ্যে অনেক সময় মনোনয়ন বাণিজ্য বিভিন্নভাবে তারা মনোনয়ন পেয়ে তারা দলের পক্ষে প্রতিদ্বন্দ্বিতা করে। তো যাতে যে দলের নেতা, দলের যারা ত্যাগী কর্মী, যারা দলের সাথে বহুদিন থেকে যুক্ত আছেন, তারাই যেন মনোনয়ন পায়। তারা যোগ্যতার ভিত্তিতে, দক্ষতার ভিত্তিতে এবং দলের সাথে লেগে থাকার যে ইতিহাস তার ভিত্তিতে।
স্যার এইটা আপনার মনে হয় কিনা যে এইটা তো আসলে একটা পলিটিক্যাল পার্টির কাজ, তারা দলের কারে মনোনয়ন দিবে বা দলের সদস্য কাদের রাখবে বা তারা এটা করবে, আপনি যে স্যার এটা উপর থেকে একটু ঠিক করে দিতে চাচ্ছেন, এইটা ঠিক আসলে মানে মানে এই প্রসেসটা একটু টপ ডাউন হয়ে যেতেছে কিনা বা একটু এক্সট্রা, নাকি ঠিকই আছে স্যার? যে কোনো সমাজটা যদি সংঘবদ্ধভাবে এবং সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়, তাহলে আমাদের কিছু বিধিনিষেধ আমাদের মেনে চলতে হয়। তো আমাদের নির্বাচন ব্যবস্থাকে যদি পরিচ্ছন্ন করতে হয়, কার্যকর করতে হয়, তাহলে আমাদের কিছু বিধিনিষেধ আমাদের আরোপ করতে হবে, যাতে সৎ ব্যক্তিরা, যোগ্য ব্যক্তিরা যারা জনকল্যাণে নিবেদিত, তারা নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পায় এবং তারা জনগণের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়ে আসার সুযোগ পায়। তাই কিছু বিধিনিষেধ তো মানতেই হবে। এবং ওই যে নিবন্ধনের মূল উদ্দেশ্যটাই হলো যাতে যে গণতান্ত্রিক, স্বচ্ছ, দায়বদ্ধ গণতান্ত্রিক দল, সুশৃঙ্খল গণতান্ত্রিক দল যেন নির্বাচনে অংশগ্রহণ করে এবং জনগণের প্রতিনিধিত্ব করে। স্যার, একটা সুপারিশে আমরা দেখতেছি যে এটাকে সামারাইজ করলে এরকম বলা যেতে পারে যে দলের সাধারণ সদস্যদের গোপন ভোটে দলের স্থানীয় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত সকল কমিটি নির্বাচিত করা। তো সাধারণ সদস্যদের গোপন ভোটে স্থানীয় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত সকল কমিটি নির্বাচিত করাটাকে যখন আপনারা এটা আলোচনা করতেছেন, তখন কি মাথায় আপনাদের বিএনপি বা আওয়ামী লীগ বা যেটাকে আমরা পরিবারতন্ত্র বলি সেইটা ছিল, নাকি আরো অনেক কিছু ছিল? এবং এইটা স্যার একটু যদি ইলাবোরেট করেন যে বিএনপির এটা মানার কি কোনো কারণ আছে বা বিএনপি এটা কেন মানে? এটা সব দলের ক্ষেত্রে প্রযোজ্য, এটা প্রযোজ্য হবে। কারণ আমরা যে দল যদি গণতান্ত্রিক না হয়, তাহলে আমাদের শাসন ব্যবস্থা গণতান্ত্রিক হবে এটা আশা করাও কল্পনা, আশা করাও দুরাশা। তো আমাদের দলগুলোকে গণতান্ত্রিক হতে হবে এবং দলের মধ্যে যাতে যারা মনোনয়ন পায় তারা যেন দলের সদস্যদের প্রতিনিধিত্ব করে। তো এটা যদি গোপন ব্যালটের মধ্যে হয়, গোপন ব্যালটের মাধ্যমে হয়, তাহলে মানুষ নির্ভয়ে কোনো রকম প্রভাব প্রতিপত্তি ঊর্ধ্বে উঠে তারা তাদের সিদ্ধান্ত নিতে পারবে। এর মাধ্যমে দলে গণতান্ত্রিক চর্চাটা আরও গণতান্ত্রিক চর্চার উৎকর্ষ ঘটবে এবং যার ফলে রাষ্ট্রে গণতান্ত্রিক ব্যবস্থা বাস্তবায়নের পথ সুগম হবে। স্যার, খুবই ইন্টারেস্টিং। আমি যতটুকু স্যার আপনারা প্রকাশ করেছেন বা ওয়েবসাইটে যতটুকু আমি পড়তে পেরেছি, আমার ধারণা যে পুরো সুপারিশমালাই সেখানে আছে, যতটুকু আমি পড়তে পেরেছি, আমি যদি এইভাবে বলি। তো এর মধ্যে একটা জিনিস আমার মানে কয়েকটা জিনিসই তো ইন্টারেস্টিং লাগতেছে এবং আপনার বক্তব্য শুনে কিছু কিছু জিনিস আরো একটু পরিষ্কারও হইতেছে। একটা প্রস্তাব আপনারা রাখছেন, সেটা হচ্ছে অনেকটা এরকম যে দলের সাধারণ সদস্যদের গোপন ভোটে প্রতিটা নির্বাচনী এলাকা থেকে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য 3 জনের একটা প্যানেল তৈরি হবে এবং তা থেকে দলীয় মনোনয়নের বিধান রাখা হবে। মানে শুনতে তো ভালো, কিন্তু এইটার মানে এটা কি সত্যি, এটা নিয়ে যদি আরেকটু বলেন, মানে কারণ এটা আমার কাছে এরকম মনে হচ্ছে যে আপনারা রাজনৈতিক দলগুলোর ক্ষমতা খর্ব করার জন্য এগুলি করতেছেন। কারণ দলীয় মনোনয়ন কমিটি, দলীয় প্রধান, তার যে একটা বিরাট ক্ষমতার জায়গা, সেই জায়গাগুলিকেই আপনারা টার্গেট করে করে সীমিত করতেছেন কিনা? মানে আমি দলের এগুলো, জি স্যার আপনি বলেন। আপনি দলের মালিক কারা? দলের মালিক তো দলের সাধারণ সদস্যরা। তো এগুলো কারো ক্ষমতা খর্ব করা নয়, বরং দলের যারা মালিক, দলের যারা সদস্য, তাদেরকে ক্ষমতায়িত করা, তাদের সিদ্ধান্তের ভিত্তিতে, যাতে কেউ উড়ে এসে জুড়ে বসতে না পারে, কিংবা মনোনয়ন বাণিজ্যের ক্ষেত্রে ভিত্তিতে যারা মনোনয়ন না পায়, যেটা একটা বড় সমস্যা আমাদের অতীতে ছিল। তো এই যাতে সত্যিকার গণতান্ত্রিক চর্চা হয় দলের অভ্যন্তরে, এবং দলে যারা ত্যাগী কর্মী আছে, দলে যারা দলের সাথে বহুদিন থেকে তারা লেগে আছে এবং তারা দলের নীতি আদর্শ যারা সমুন্নত রাখে, স্বচ্ছ ব্যক্তিদেরকে, সৎ ব্যক্তিদেররা যাতে নির্বাচিত হইতে পারে, তারা যাতে মনোনীত হইতে পারে, সেই সুযোগ সৃষ্টি করা। এটার অন্য কোনো উদ্দেশ্য নেই।
আমি আগেই বলছি, আমরা যদি একটা গণতান্ত্রিক রাষ্ট্র চাই তাহলে দলের মধ্যে গণতন্ত্র চর্চা হইতে হবে। দলের মধ্যে যদি গণতন্ত্র চর্চা না হয় তাহলে এই আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ সৃষ্টি করব, এই আশাও দুরাশা। জনাব বদিউল আলম মজুমদার, আপনার কাছে কি মনে হয় না যে এইটা যারা আমরা এই দল করব বা কোনো রাজনৈতিক দল করব, সেটা বিএনপি করে, আওয়ামী লীগ করে, জামায়াত করি, জাতীয় পার্টি করে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে, তাদের এইটা ঠিক করে নেওয়ার অধিকার আছে? যেমন আমি যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে এইটা চাই যে আমি আজকে মনোনয়ন পাবো কি পাবো না, সেটা সাধারণ সদস্যরা ভোট না দিয়ে মাহফুজ সাহেব ঠিক করুক, তো এটা তো চাওয়ার অধিকার আমার আছে। বা তারেক সাহেব ঠিক করুক আমি আজকে মনোনয়ন পাবো কি পাবো না, বিএনপি যদি আমি করি। মানে এই চাহিদা কি তৈরি হয়েছে দলের মধ্যে থেকে যে আমি তারেক সাহেবের নির্বাচিত না হয়ে, নাকি স্যার এটা অতীতে যেইভাবে হয়েছে এর কারণেই তো আমরা 5ই আগস্ট, আমাদের 5ই আগস্টের ঘটনাগুলি ঘটেছে, আমাদের দেশে স্বৈরতন্ত্র জেগে বসেছে। তা আমরা যদি, আমি আগেই বলেছি যে গণতান্ত্রিক চর্চা সর্বস্তরে করতে হবে। আমাদের রাজনৈতিক দলে যদি গণতান্ত্রিক চর্চা না হয় এবং রাজনৈতিক দলের সদস্যদের যদি সেই অধিকার না থাকে তাহলে এটা তো ওই যে একটা যে তাহলে আর একটা গণতান্ত্রিক কাঠামো দাঁড়াইল না। আমাদের গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য গণতান্ত্রিক দল দরকার, আমাদের প্রত্যেক ক্ষেত্রেই গণতন্ত্রের চর্চা দরকার। তো এই গণতন্ত্রের চর্চার লক্ষ্যেই আমরা এটা করেছি। আপনি যে দেশে আছেন সেই দেশে প্রাইমারি হয়, আপনি জানেন যে প্রাইমারি ভিত্তিতে দলের সদস্যরা কোনো কোনো ক্ষেত্রে এগুলো উন্মুক্ত প্রাইমারি হয়, তৃণমূল থেকে প্রার্থী নির্ধারিত হয়। তৃণমূল থেকে আস্তে আস্তে তারা ওই যে সারা দেশে যেমন প্রেসিডেন্সিয়াল ইলেকশনে সারা দেশে তারা প্রাইমারিতে বিজয়ী হয়ে শেষ পর্যন্ত তারা প্রার্থী হয়ে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করে জিতে আসে। তো গণতন্ত্রের চর্চা, আমরা যদি গণতান্ত্রিক ভবিষ্যৎ চাই তাহলে আমাদের অতীতে যে সকল ত্রুটি বিচ্যুতি আছে সেগুলোর অবসান ঘটাইতে হবে, গণতান্ত্রিক চর্চা সর্বক্ষেত্রে করতে হবে। তো আমরা কেউ যদি উপর থেকে চাপিয়ে দেয় তাহলে আর সেখানে সেই অতীতে যা ঘটেছে তাই ঘটবে আমাদের। আমরা কি সেই ভবিষ্যৎ চাই? আমার তো মনে হয় সেই ভবিষ্যৎ যাতে আবার পুনরাবৃত্তি না ঘটে তার জন্যই কিন্তু 5ই আগস্টের সেই আমরা স্বৈরাচারকে বিদায় করেছি। না, এটা একটা তো প্রক্রিয়া স্যার বটেই যে আমরা আসলে কিরকম গণতন্ত্র চাই, কিন্তু আমাদের প্রশ্ন, আপনারা যখন এই সুপারিশগুলি করেছেন সেই সুপারিশগুলি করার সময় যারা রাজনৈতিক দল সমর্থন করেন বা করেন তাদের মতামত তো নিশ্চয়ই আপনারা নিয়েছেন, তারা আসলে কি চেয়েছে? জি, তারা কি এরকমই চায় যে মানে তারাও একটা এম্পাওয়ারমেন্ট চায়? আচ্ছা আচ্ছা আচ্ছা, তারাও এম্পাওয়ারমেন্ট চায়। আমরা একটা আমাদের ওয়েবসাইটে আছে, আমরা একটা জরিপ করেছি এবং এই জরিপে অনেকগুলো প্রশ্ন আমরা করেছি, অনেক বিষয়ে আমরা তাদের মানুষের মতামত দিয়েছি এবং আমরা এই সকল সুপারিশগুলো আমরা প্রণয়ন করেছি যে আমাদের এগুলো আমাদের উর্বর মস্তিষ্কের থেকে আসে নাই। আমরা বহু ব্যক্তির মতামত নিয়েছি, রাজনৈতিক দলের আমরা সুপারিশ নিয়েছি, এই সকলের মতামত, সকলের প্রস্তাব সবগুলো সমন্বিত করে আমাদের সর্বোচ্চ বুদ্ধি খরচ করে আমরা এই প্রস্তাবগুলো করেছি। আমরা মনে করেছি যে এতে জনমতের প্রতিফলন ঘটবে এবং একই সাথে আমাদের একটা গণতান্ত্রিক ভবিষ্যৎ সৃষ্টির পথ সুগম হবে। জনাব বদিউল আলম মজুমদার, আপনার এই সুপারিশমালা দেখে বা আপনাদের এই সুপারিশমালা দেখে ভবিষ্যতে কেউ এই প্রশ্ন করবে না তো যে বর্তমানে যারা ক্ষমতায় আছেন ছাত্ররা, তাদের কথা আপনারা বেশি শুনেছেন? যেমন দর্শকদের মধ্যে একটা অংশ বলছেন যে 21 বছর বয়স সীমা যে করা, মানে রাজনীতিতে আসার জন্য বা এমপি নির্বাচন করার জন্য, বা এই প্রস্তাব যে করা, এটাও আসলে একটা বিশেষ গ্রুপের পরামর্শেই এটা করা হচ্ছে কিনা? তা আমি এই প্রস্তাবটা কিন্তু আমাদের সুপারিশমালায় নেই, আপনি লক্ষ্য করবেন। এটা হলো সংবিধান সংশোধন কমিশন, আপনি তাদেরকে জিজ্ঞেস করতে হবে। আর আমি একটা কথা সুস্পষ্ট করতে চাই, আমরা যে সুপারিশমালাগুলো প্রস্তুত করেছি এতে কারো কোনো প্রভাব ছিল না। আমরা সম্পূর্ণ স্বাধীনভাবে আমাদের বিবেক বুদ্ধি বিবেচনা খরচ করে এবং ব্যাপক জনগোষ্ঠীর সাথে আলাপ আলোচনা করে তাদের মতামতের ভিত্তিতে আমরা এগুলো প্রমাণ করেছি। সরকারের কিংবা কারোই কোনো রকম প্রভাব ছিল না, আমি এটা সুস্পষ্টভাবে বলতে চাই। এবং আমি আরও বলতে চাই
আমি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, আমি জীবনে বহু কিছু করেছি। আপনি যেই দেশে আছেন সেই দেশেও আমি শিক্ষকতা করেছেন লম্বা সময়। জি। শিক্ষকতা লম্বা, আমি নেসাতে কাজ করেছি, আমি আরো বহু কিছু করেছি। কিন্তু এই কাজটা ছিল, এই যে এই কমিশনের প্রধান হওয়া, এটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় অ্যাসাইনমেন্ট। এবং এই অ্যাসাইনমেন্টটা, কারণ এটা খুব কম লোকের জীবনে এই ভাগ্য জুটে যে একটা জাতির নির্বাচন ব্যবস্থাকে পরিচালিত করা, একটা গণতান্ত্রিক ব্যবস্থাকে কার্যকর করা। এটা আমি তো মনে করি, এবং আমার কমিশনের সদস্যরাও, এটা তাদের জন্য একটা অভূতপূর্ব সুযোগ জীবনে, একটা বিরাট। তো আমরা সেইভাবেই এগুলো প্রণয়ন করার চেষ্টা করেছি, এবং আমাদের ভবিষ্যৎ বংশধরদের কথা চিন্তা করে, যারা আমাদের যারা আত্মত্যাগ করেছে, যারা চরম আত্মত্যাগ করেছে, তাদের রক্ত যেন বৃথা না যায়, সেই জন্যই আমরা করেছি। কারো স্বার্থ নয়, কারো জন্য বিশেষ বিবেচনা নয়। ডেফিনেটলি আমি আপনাকে মানে চিনি বা ফলো করি, সেটা প্রায় 30 বছর ধরে। আমি দেখেছি যে আপনারা কত ভাবে রাজনৈতিক দলগুলোকে, আজকের বিএনপি, গতকালের আওয়ামী লীগ, তাদেরকে কত ভাবে কত কিছু আপনারা সাজেশন দিতে চেয়েছেন, সুপারিশ করেছেন, এবং কোনো একটা কথা শোনানো কত কঠিন, এটা মানে এটা আমি আপনার সাথে একদম একমত। আমি আরেকটা সুপারিশের প্রসঙ্গে আসি, জনাব বদিউল আলম মজুমদার, যে দলের সদস্যদের চাঁদা ন্যূনতম 100 টাকা এবং কোনো ব্যক্তির কাছ থেকে অনুদান হিসাবে সর্বোচ্চ 50 লাখ টাকা নেওয়ার বিধান করা। এই যে সর্বোচ্চ 50 লাখ টাকা নেওয়ার বিধান করা বা সর্বনিম্ন 100 টাকা চাঁদার এটা বেঁধে দেওয়া, এইটা বিবেচনা করতে গিয়ে আপনাদের আসলে কি বিষয় আপনারা লক্ষ্য? আমাদের বিবেচনা হলো দলটা যাতে কারো যেন কুক্ষিগত না হয়, এবং দলটাতে যেন আর্থিক স্বচ্ছতা নিশ্চিত হয়। এখন তো আমাদের রাজনীতির সবচেয়ে বড় সমস্যা হলো মনোনয়ন বাণিজ্য। কত টাকা, এটা অদৃশ্য ব্যয়, আমরা কেউ জানি না কত টাকা ব্যয় হয়, কত টাকা লেনদেন হয়। এবং এই জন্যই কিন্তু আমাদের সংসদ এবং ব্যবসায়ীদের করায়ত্ত। এই জন্যই আমাদের সংসদ সদস্যদের বিরুদ্ধে এত অভিযোগ। তো আমরা যে রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক হইতে হবে, একই সাথে আর্থিকভাবে স্বচ্ছ হইতে হবে। এবং এটা 50 লাখ টাকা হইতে পারে, এটা 30 লাখ টাকা হইতে পারে, কিংবা আরো বেশি হইতে পারে। কিন্তু দলটা যেন কারো কুক্ষিগত না হয়, এবং একই সাথে যেই অর্থই লেনদেন হয় এটা যেন ব্যাংকিং চ্যানেলে হয়, এবং এটা যেন স্বচ্ছতার ভিত্তিতে ব্যয় হয়, এবং এগুলো যেন তারা অডিটেড হিসাব নির্বাচন কমিশনে জমা দেয়, এবং এগুলো যেন নির্বাচন কমিশনের নিরীক্ষণের সুযোগ হয়। তো আমি বারবার করে বলছি, এটা দল যদি গণতান্ত্রিক না হয়, দল যদি স্বচ্ছ না হয়, দল যদি দায়বদ্ধ না হয়, এবং দল যদি সিন্ডিকেটের মতো আচরণ করে, যেটা অতীতে করেছে, তাহলে কিন্তু আমাদের অতীতের যে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে, আমরা কেউ চাই না। এইটা কি আপনি চান যে শুধু মানে নিরীক্ষা বিভাগে এটা নিরীক্ষা করতে পারুক, নাকি পাবলিক ডকুমেন্ট হিসেবে এটা থেকে যাক, যে আমিও ওয়েবসাইটে দেখতে পাবো যে কে 50 লাখ টাকা চাঁদা বিএনপি বা জামাতকে বা আওয়ামী লীগকে দিল? আপনার এবং আপনার দর্শকদের জন্য আমি একটা তথ্য দিতে চাই। এই নির্বাচন কমিশনের রাজনৈতিক দলের হিসাব নিকাশ, অডিটেড হিসাব নিকাশ জমা দিতে হয় নির্বাচন কমিশনে। বহু বছর আগে আমি এই সকল হিসাব নিকাশের তথ্য চেয়েছিলাম, নির্বাচন কমিশন আমাকে দিতে ব্যর্থ হয়েছে, তারা দেয় নাই, এগুলো বলেছে গোপন। আমি তথ্য কমিশনে গিয়েছি, তথ্য কমিশনও দেয় নাই, এগুলো গোপন তথ্য। শেষ পর্যন্ত আমি আদালতে গিয়েছিলাম, এবং আদালতে রায় হয়েছে যে কোনো তথ্য যে কর্তৃপক্ষ, ওই যে তথ্য অধিকার আইনি কর্তৃপক্ষ, মানে এই যে নির্বাচন কমিশনের মতো সরকারি অফিসগুলো এবং সরকারি কর্তৃপক্ষ, সরকারি প্রতিষ্ঠানগুলো, তাদের কাছে যেই তথ্য আছে সেগুলো পাবলিক ইনফরমেশন সাবজেক্ট টু ডিসক্লোজার। তো এগুলো তারা দিতে বাধ্য, এবং যে কোনো ব্যক্তি এই তথ্য পেতে পারে। সো এগুলো অবশ্যই এই যে পাবলিক হইতে হবে। ওকে, তার মানে হচ্ছে যে আপনি তহবিল ব্যবস্থাপনায়, দলের তহবিল ব্যবস্থাপনায়, মানে এখন স্বচ্ছতা নিশ্চিত করতে এটা যাতে একদম একটা ওপেন, বইটা যাতে ওপেন থাকে, নিরীক্ষিত আয় ও ব্যয় হিসাব, এটা একদমই আপনারা এটা বলতেছেন। ইন্টারেস্টিং।
আপনারা সুপারিশ করতেছেন যে দলের সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নের জন্য দলের 3 বছরের সদস্য পদ থাকা বাধ্যতামূলক করা। এখন যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আগামীকাল অথবা আমি আগামীকাল কোনো রাজনৈতিক দল প্রতিষ্ঠা করি, তাহলে আমাদের ক্ষেত্রে কি হবে? যাদের দল 3 বছর ছিল না, অবশ্যই তাদের তো আর ওই 3 বছরের বাধ্যবাধকতা প্রযোজ্য হবে না। যারা নতুন দল তারা সেই বাধ্যবাধকতার আওতায় আসবেন, নতুন দল বাধ্যবাধকতা আসবে না। আপনারা একদম স্পেসিফিকলি বলতেছেন যে দলের লেজুর ভিত্তিক ছাত্র, শিক্ষক, শ্রমিক সংগঠন, ভাতৃপুত্রী বা যে কোনো নামেই হোক না কেন না থাকার বিধান করা, এবং এটার আরেকটা আছে যে যে কোনো নামেই হোক না কেন বিদেশে শাখা না থাকার বিধান করা। এই দুইটাই যদি একটু বলেন যে এটা কেন ক্ষতিকর, মানে ছাত্র, শিক্ষক, শ্রমিক সংগঠন কি ঘোষণা দিয়ে শ্রমিক লীগ শ্রমিক দল করবে না, মানে ছাত্রদের লীগ ছাত্র দল করবে না? ওকে, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি। আমি নিজে ছাত্র রাজনীতি করেছি। আমি 69-এর গণ আন্দোলনের সময় আমার সামান্য একটি ভূমিকা ছিল। আমি তখনকার ইকবাল হল, এখনকার জহুরুল হক হলে আমি সাধারণ সম্পাদক ছিলাম। 69-এর গণ আন্দোলন পরিচালিত হয়েছে সেই হল থেকে। তা আমার বাস্তব অভিজ্ঞতা আছে। সেই সময় এক ধরনের ছাত্র রাজনীতি ছিল এবং আমি ব্যক্তিগতভাবে সেই ছাত্র রাজনীতির পক্ষে। কিন্তু লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি, এটা ছাত্র রাজনীতি নয়, এটা হলো ছাত্রদেরকে ব্যবহারের রাজনীতি, ছাত্রদেরকে লাঠিয়াল হিসেবে ব্যবহারের রাজনীতি। এবং এই জন্যেই এই যে বিশ্ববিদ্যালয় সম্পর্কে বা পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পর্কে যে সকল অভিযোগ, আমরা এগুলোকে সন্ত্রাসের আখড়ায় পরিণত করেছি। এবং এটা আমাদের এই শিক্ষার মান, শিক্ষকদের রাজনীতি, ছাত্রদের রাজনীতি, এগুলো শিক্ষার মানে ধস নামার একটা বিরাট ভূমিকা পালন করেছে। এই ধরেন আপনি যে দেশে আছেন সেই দেশের সেই সব এই যে টেকনোলজি কোম্পানি, এগুলো আমাদের প্রতিবেশী দেশের আইআইটিতে পড়া। আমাদের একটা আইআইটি আছে, আমাদের এরকম কোনো একটা প্রতিষ্ঠান আছে? কোনো একটা প্রতিষ্ঠান নাই। কারণ আমরা এই প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করেছি আমাদের দলীয় স্বার্থে, ব্যক্তি স্বার্থে, এবং যার ফলে আমাদের সেই রকম শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠতে পারে না। এবং তাই যে ছাত্রের কাজ হলো, প্রত্যেকের দায়িত্ব থাকে। ছাত্রদের দায়িত্ব হলো লেখাপড়া করা, ভবিষ্যতের জন্য প্রস্তুত হওয়া। এবং হ্যাঁ, দেশের ক্রান্তি লগ্নে তারাও নাগরিক হিসেবে তারাও তাদের ভূমিকা পালন করবে। কিন্তু ছাত্রদের মূল দায়িত্ব, কর্তব্য হলো তাদের যে সর্বোচ্চ বিকাশ, মেধা, সৃজনশীলতা, নেতৃত্ব, সবকিছু সর্বোচ্চ বিকাশ। রাজনীতির দায়িত্ব হলো রাজনীতিবিদরা, তারা ছাত্রদের মধ্যে যদি কেউ রাজনীতি করতে চায় তারা রাজনৈতিক দলের অংশ হোক। কিন্তু লেজুর ভিত্তিক বিশ্ববিদ্যালয়গুলোকে সন্ত্রাসের আখড়ায় পরিণত করা, এবং বাই দি ওয়ে যেই সকল রাজনীতি হচ্ছে ছাত্র রাজনীতির নামে, সেগুলো কিন্তু দণ্ডবিধিতে দণ্ডযোগ্য অপরাধ। এবং এই আইন যদি প্রয়োগ করা হয়তো বহু লোক জেলে থাকতো। আর যেই নৈরাজ্যমূলক ব্যবস্থা বিশ্ববিদ্যালয়ে বিরাজ করছিল, এবং তো এটা তো কল্পনাও করা যায় না, আমাদের সময় আমরা কল্পনাও করতে পারি না। আর এই যে আরেকটা কারণ, এই যে ছাত্রদের এই যে বিস্ফোরণ, ছাত্রদের যে এই যে দলে দলে নেমে আসা, কারণ ছাত্রদের কোনো প্রতিকারের জায়গা ছিল না। শিক্ষকদের রাজনীতি, শিক্ষকদের দলবাজি, এগুলো কিন্তু এই যে একটা বিষময় পরিস্থিতি সৃষ্টি করেছে। এটা কোনো মুক্তবুদ্ধির চিন্তা, আপনি তো পশ্চিমা বিশ্ববিদ্যালয়ে, আমি পশ্চিমা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি, পড়িয়েছি, যে মুক্তবুদ্ধির চিন্তা, এই যে স্বাধীনভাবে ভাবা, তার কোনো সুযোগ নেই। তাই আমাদের এই আপনি আরেকটা জিনিস দেখবেন, আমি আরেকটা কথা বলে শেষ করি। আমি অনেকগুলো জনমত জরিপ দেখেছি, প্রায় অধিকাংশ 90% বেশি মানুষ এই লেজুর ভিত্তির ছাত্র রাজনীতি তারা বন্ধ করার পক্ষে। আর বিদেশি শাখা দেখেন, আমি একটু বিদেশি শাখা আসার আগে জনাব মজুমদার একটা প্রশ্ন করতে চাই, যে ধরেন আপনাদের সুপারিশটা নেওয়া হলো, তো সুপারিশটা যদি নেওয়া হয় তাহলে ছাত্রলীগ তো বটেই, অলরেডি নিষিদ্ধ দল, তাহলে কি এই ফর্মুলায় ছাত্র দল এবং ছাত্র শিবিরও কি বাদ পড়ে, মানে লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন হিসাবে? তারা যদি লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন হিসাবে তারা আচরণ করতে চায়, তাহলে তারাও এর আওতায় আসবে। মানে এটা কে ডিফাইন করবে, মানে তারা লেজুর ভিত্তিক? কারণ ছাত্র দলের নির্বাচন কমিশন, মানে এইটার ক্ষেত্রে কি, মানে আমরা কেমনি বুঝবো, মানে যে ছাত্র দল তো বেগম জিয়ার নামেই স্লোগান দিবে বা দেয়, এটা দিলেই কি বাদ হয়ে যাবে না? মানে লেজুর ভিত্তিক কেমনে বোঝা যাবে? যেমন লেজুর যদি বলে আমরা লেজুর না, তাহলে কি হবে?
লেজুর শুনেন, এই বিধানটা যে আরপিওতে অন্তর্ভুক্ত হয়েছে 2008-এ। রাইট। 2008-এ যখন অন্তর্ভুক্ত হয় তখন কিন্তু রাজনৈতিক দলের সাথে মত বিনিময়ের ভিত্তিতে যে নির্বাচন কমিশনের একটা এই যে ছিল, যে সংস্কার উচ্চ সংস্কার প্রস্তাব ছিল, ওগুলোর ভিত্তিতে তারা রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে মত বিনিময় করে তারা ঐক্যমত্যের ভিত্তিতে এগুলো ঢুকিয়েছিল ইয়েতে, আরপিওতে। কিন্তু রাজনৈতিক দলগুলো দুর্ভাগ্যগ্রস্ত মানে নাই। আই থিঙ্ক আমরা কি আমাদের বিশ্ববিদ্যালয় অঙ্গগুলোকে যুদ্ধক্ষেত্রে পরিণত করতে চাই? তো আমার মনে হয় নির্বাচন কমিশন জনাব বদিউল আলম মজুমদার, মানে তো নাই। আমরা কিন্তু এই 15 বছরে ছাত্রলীগকে বিশেষ অ্যাসাইনমেন্ট পাইতে দেখছি, অ্যাসাইনমেন্ট তারা পালন করছে। সেই সব অ্যাসাইনমেন্ট কিন্তু আবার রাজনৈতিক নেতৃবৃন্দ, তারা ওই সময় প্রধানমন্ত্রীর চেয়ারে বা মন্ত্রিত্বের চেয়ারে তারা দিয়ে দিছে যে আমার ছাত্রলীগই যথেষ্ট, ছাত্রলীগের হুঙ্কার দিলে ভাইসা যাবে। তো সো এটা তো নির্বাচন কমিশন কেমনে এটা ঠিক করবে? এটা একটু এটারই অবসান ঘটানো দরকার। ব্যাপক জনমত আছে এবং নির্বাচন কমিশন তো এই দায়িত্ব পালন করার জন্য সেখানে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। অতএব তাদের বিবেক বুদ্ধি বিবেচনা খরচ করে তারা সিদ্ধান্ত নিতে হবে এবং যে আইন প্রয়োগ সঠিকভাবে করতে হবে। অতীতে তা করে নাই বলেই তো আমাদের এই দুরবস্থা। মানে যদি মানে আমার বোঝার জন্য, যে কারণ আপনি তো শিক্ষকও বটে আমাদের অনেকেরই, তো স্যার ধরেন বর্তমান পরিস্থিতিতে আপনি যদি নির্বাচন কমিশনের সিদ্ধান্ত আপনার উপর দেয়া বর্তাইতো, তাহলে কি এখন ছাত্রদল বা ছাত্র শিবির যা করতেছে সেইটা কি তারা 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 এই যে এই শাস্তি পাওয়ার মতো কাজ করতেছে কিনা সেইটা যদি আমরা একটু বলি। কারণ বিধানটা কি এটা স্পষ্ট না এখনো, যে মানে তাদের কি আসলে নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না, না কি করা হবে? এখন অতীতে যা ঘটেছে এই বিধানটা তো কার্যকর ছিল না। ভবিষ্যতে এই বিধানটা যখন কার্যকর হবে তখন তারা কিরকম আচরণ করে তার উপর নির্ভর করে এটার প্রয়োগ হবে কি হবে না। তো আমাদেরকে তাদেরকে সুযোগ দিতে হবে তারা তাদের লেজুর ভিত্তির রাজনীতিতে যেন তারা নিজেদেরকে জড়িত না করে। ওকে স্যার, বিদেশি শাখা না থাকার বিধানটা নিয়ে একটু বলতে চাইছিলেন, ওইটা একটু বলবেন কিনা, যে রাজনৈতিক দলগুলির বিদেশি শাখা না থাকা। বিদেশি শাখা আমার যদ্দূর জানি যে এটা এখনো নাই, মানে এটা তো আসলে মানে এটা তো নির্বাচন কমিশনের দলের তো বিদেশি শাখা থাকতেই পারে না। আছে তো, আমি নিউ ইয়র্কেই 10টা দেখি, কেন দেখি জানি না, জার্মানিতেও দেখছি 10-12টা। না, চিন্তা করে দেখো, প্রত্যেকটা কাজের তো একটা এই যে ইতিবাচক আমরা ফলাফল পাওয়া উচিত আমাদের। তো এই বিদেশি শাখাগুলো আমাদের এই বাংলাদেশ নামক রাষ্ট্রের কি উপকারে আসে? কোনো উপকারে আসে? বরং আমাদের রাষ্ট্রের ব্যাপক ওই যে দুর্নাম হয়। আমাদের ওই যে বাংলাদেশিরা যেইভাবে, যে কোনো রাজনৈতিক নেতা যদি যায়, যেইভাবে তারা এই যে তার বিরুদ্ধে স্লোগান দেয়, পক্ষে স্লোগান দেয় এবং যেরকম মারামারি করে, এবং আমার তো মনে হয় না, আমি তো মার্কিন যুক্তরাষ্ট্রে বহু বছর ছিলাম, আমি এরকম কোনো দেশের নাগরিকদের করতে দেখি। কিন্তু জনাব মজুমদার, যদি ধরেন দলটা না থাকলো, নিউ ইয়র্ক আওয়ামী লীগ বা নিউ জার্সি বিএনপি, এই দল যদি না থাকলো, বা সর্ব ইউরোপীয় আওয়ামী লীগ, এগুলি যদি না থাকলো, তাহলে কি আর এইসব স্লোগান দিবে না? দিবে তো মনে হয়, নাকি? না, আমার মনে হয় না। আমার মনে হয় তাদের আচরণ বদলাবে। কারণ তারা ওই দলের সাথে থাকলে অনেক রকম, আমাদের একটা বড় সমস্যা হলো ফায়দা দেওয়ার রাজনীতিতে যুক্ত হয় কিছু পাওয়ার জন্য, কোনো নীতি আদর্শের জন্য নয়। তো এই যে যারা এই সকল শাখায় সাথে যুক্ত হয়, এই সকল কাজে সক্রিয় হয়, তারা বিভিন্ন রকম সুযোগ সুবিধা পায়। তারা কিন্তু মানুষকে ব্যবহার করে কতগুলো এই যে স্লোগানের ভিত্তিতে, সিম্বল আর স্লোগানের ভিত্তিতে। তা আমার মনে হয় যদি এই শাখাগুলো বিলুপ্ত হয় এবং এই ফায়দার রাজনীতি যদি বন্ধ হয়, তাহলে এগুলোরও আর কোনো এর থেকে তারা কোনো সুফল পাবে না, তার ব্যক্তিরা এখন সুফল পায়। ওকে, জনাব বদিউল আলম মজুমদার,
আমরা আমরা দর্শকদের কাছে একটা প্রশ্ন রেখেছিলাম যে বয়স 25 থেকে কমিয়ে 21 বছরে এমপি হওয়ার সুযোগ দেওয়ার পক্ষে সংবিধান সংস্কার কমিশন এই সুপারিশ সমর্থন করেন কিনা। শতকরা 45% এই সুপারিশ সমর্থন করেছেন, সুপারিশ সমর্থন করেন নাই শতকরা 55%। একদিন এই পোল ওপেন ছিল, 58,000 দর্শক ভোট দিয়েছেন। এটা একটা জনাব বদিউল আলম মজুমদার, আমাদের আরও কিছু প্রশ্ন রয়েছে। তো সেই প্রশ্নের মধ্যে আমরা যেহেতু আপনাকে নানা কারণে সংবিধান এবং আইন এবং নির্বাচন কমিশনের বিভিন্ন বিষয়গুলি সে বিশেষজ্ঞ হিসেবে পেয়েছি, সেই যে সংস্কার কমিশন নিয়েও আমরা একটু, অন্য সংস্কার কমিশন নিয়েও আমরা আপনাকে একটু প্রশ্ন করতে চাই বা আপনার মতামত একটু শুনতে চাই। প্রথমে আমি যেটি জানতে চাইবো যে সংস্কার করার জন্য 4 কমিশন যে সুপারিশমালা সরকারকে দিয়েছে, যেখানে গণতন্ত্রকে আমরা বলতে পারি প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য, প্রশ্নকে নিরপেক্ষ করার জন্য, জবাবদিহি নিশ্চিত করার জন্য অনেক সুপারিশ করেছে, কিন্তু এই সুপারিশগুলি কি গত 54 বছরের সমস্যার আলোকে নেওয়া হয়েছে, নাকি এই সমস্যাগুলি চিহ্নিত করার ক্ষেত্রে, কারণ নানা ধরনের সমস্যা আমাদের রয়েছে, সমস্যা চিহ্নিত করার ক্ষেত্রে শুধু জুলাই আগস্ট বা শেখ হাসিনার 15 বছরের সরকারের বিভিন্ন দুষ্কর্মকেই আসলে মাথায় বেশি রাখা হয়েছে? কারণ কারণ আপনি তো মনে আছেই, মানে যে যে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকা সত্ত্বেও বাংলাদেশে মানে এই যেটাকে আমরা 111 বলি, এরকম একটা ঘটনা বাংলাদেশে ঘটছিল। বাংলাদেশে সেনাপ্রধানদের রাষ্ট্রপতি হওয়ার ইতিহাস আছে, তাদের রাজনৈতিক দল করার ইতিহাস আছে। তো এই সবগুলি কি বিবেচনায় রাখা হয়েছিল, নাকি এই শুধু আওয়ামী লীগের শাসনামলটাই বিবেচনায় রাখা হয়েছে? আপনি মানুষ সিদ্ধান্ত নেয় কিসের ভিত্তিতে? মানুষ সিদ্ধান্ত নেয় পুঞ্জীভূত অভিজ্ঞতার ভিত্তিতে। এবং সেই আমাদের এই যে অভিজ্ঞতা, অতীতের অভিজ্ঞতা, এই অভিজ্ঞতাগুলো এবং সাম্প্রতিক অভিজ্ঞতা, সব অভিজ্ঞতাগুলোই এই সকল সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে, এবং মানুষেরও মতামত, এই তাদেরও যে লার্ন বিহেভিয়ার এবং তাদের যে অতীতে যে সকল জিনিস তারা দেখেছে, উপভোগ করেছে, কিংবা যেগুলোর মুখোমুখি হয়েছে, তার ভিত্তিতে তাদের মতামত সৃষ্টি হয়। তো এই মতামতগুলি প্রতিফলিত হয়েছে আমরা যখন তাদের জনগণের সাথে, বিভিন্ন অংশীজনের সাথে যখন আমরা মত বিনিময় করেছি, এবং আমাদেরও অতীত বর্তমান সব অভিজ্ঞতাই কাজে লেগেছে। তো এটা এই যে শুধু এই গত আন্দোলনের অভিজ্ঞতা নয়, যে বহুদিনের অভিজ্ঞতা। ওকে। এবং শুধু বহুদিনের অভিজ্ঞতা নয়, দেশে বিদেশের বিভিন্ন রকমের অভিজ্ঞতা। আচ্ছা, আমরা আজকে একটি মানে বিশেষ ঘটনা হয়েছে, সেটার দিকেও আমরা একটু আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমরা 31শে ডিসেম্বরের কিছুদিন আগে শুনলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি তারা একটি জুলাই ঘোষণাপত্র করতে চায়, জুলাই আন্দোলনের একটা ঘোষণাপত্র করতে চায়। সেই ঘোষণাপত্র 31 ডিসেম্বরে দেওয়ার কথা থাকলো। আপনি ধারাক্রমটা জানেন যে সরকার আসলে বলেছিল যে এটা সবার সাথে আলোচনা করে এটার মধ্যে এটা করবে। আজকে আবার একটা আলোচনা, এটা দেখা গেল যে বিএনপির নেতৃবৃন্দ একটা প্রশ্ন তুলেছেন যে এটা আসলে কেন দরকার, কিসের জন্য এটার দরকার ছিল, সেটা নিয়েও একটা প্রশ্ন থেকে যায়। আপনার কাছে কি মনে হয় যে জুলাই ঘোষণাপত্র, এটার সাথে রাজনীতিবিদদের আলাপ, সংবিধানে এটা পাতা হিসাবে সংযুক্ত করা, এটা কেন দরকার, বা কেন জরুরি, বা কেন জরুরি না? মানে আপনি আপনার এই যে জুলাই 5-এর ঘটনা, এটা ওই যে একটা স্বাভাবিক একটা, এই যে কোনো একটা অর্ডিনারি ঘটনা নয়। এটা একটা বিরাট ঘটনা, একটা গণবিস্ফোরণের একটা প্রতিফলন, গণবিস্ফোরণের ফলাফল। তো এটার প্রেক্ষাপটটা এবং এটার পেছনে কি ছিল, এবং এটার থেকে এই অভিজ্ঞতার আলোকে এই প্রেক্ষাপটে আমাদের ভবিষ্যৎ করণীয়, আমি ঠিক দেখি নাই তাদের ঘোষণাপত্রের খসড়াটা। তো আমি তো মনে করি এটা হতেই পারে, এটা তো যাতে এটা আমাদের কাছে আমরা ভুলে না যাই, এটা যেন আমাদের সামনে সব সময় থাকে, যাতে আমরা এর থেকে শিক্ষা গ্রহণ করতে পারি, আমাদের ভবিষ্যৎ বংশধর যাতে শিক্ষা গ্রহণ করতে পারে। এইরকম কতগুলো ঘটনা ঘটেছিল, এবং এই প্রেক্ষাপটে
এবং এর থেকে আমরা ভবিষ্যতে ভবিষ্যতের জন্য এই সিদ্ধান্তগুলো আপনি নিয়েছিলাম। আপনি আপনি আমার মনে হয় এটা শিক্ষা। আপনি মনে করতেছেন যে এটা ঘোষণাপত্রে না থাকলে বা সংবিধানে ওনারা যেরকম চাইতেছেন যে সংবিধানে এটা যদি ইয়া না হয় তাহলে আমরা এটা ভুলেও যেতে পারি? আমার তো মনে হয় ভুলে যাওয়া অস্বাভাবিক নয়। হয়তো কেউ সবাই ভুলবো না, কিন্তু ইতিহাস তো এই জন্যই লিপিবদ্ধ হয় যাতে আমরা সবাই ইতিহাস সম্পর্কে জানতে পারি। আমরা শুধু সীমিত সংখ্যক ব্যক্তি নয়, ইতিহাস লেখার কারণ হলো আমরা সবাই ইতিহাস সম্পর্কে জানতে পারি। সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাব বাংলাদেশের দুটি বিষয় আপনার একটু মতামত জানতে চাইবো। যে বাংলাদেশের নাম পরিবর্তন করা, সেটা জনগণতান্ত্রিক বাংলাদেশ রাখা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের বদলে, এবং মূলনীতি পরিবর্তন করা, মানে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং জাতীয়তাবাদের বদলে গণতন্ত্রকে রেখে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ এবং গণতন্ত্র, এই পাঁচটি রাখা। এই দুইটার ব্যাপারে আপনার একটু মতামত শুনতে চাই। আমরা প্রথমটা কি ছিল আপনার? মানে বাংলাদেশের নাম পরিবর্তন, নাম পরিবর্তন। ওকে, নাম পরিবর্তন। আমাদের বাংলাদেশটা পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। তো এটার যে বাংলা করা হয়েছে, ইনফ্যাক্ট আমাদের মূল সংবিধানটা তো ইংরেজিতে লেখা হয়েছিল, তারপর সেটা বাংলা করা হয়েছে, এবং দুর্ভাগ্যবশত এই বাংলাটা কিন্তু সঠিক বাংলা ছিল না। যেমন অনেক জায়গায় যে গুরুতর ওই যে কি বলে, এটা ঠিক সঠিক বাংলা হয়নি ইংরেজির। যেমন স্থানীয় সরকারকে করেছে স্থানীয় শাসক, পাবলিক সার্ভিসে করেছে জনগণের কার্য। ঠিক তেমনি ভাবে যে পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ এটাই করেছে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। প্রজা। তা আমরা তো একটা স্বাধীন দেশে, আমরা রাজা প্রজার সম্পর্ক নেই, এখানে কেউ প্রজা নয়, আমরা সবাই এই দেশের নাগরিক, মালিক। তো আমার মনে হয় এই যে ভ্রান্তিটা, এই যে অনুবাদে যে ভ্রান্তিটা, এটা সংশোধন করা দরকার। তো আমার মনে হয় এটাই বেস্ট ওই অল্টারনেটিভ, যে এর চেয়ে ভালো আমি তো কোনো অল্টারনেটিভ ভাবতে পারি না। এবং কেউ যদি ভালো অল্টারনেটিভ এর চেয়ে ভালো অল্টারনেটিভ যদি কেউ নিয়ে আসতে পারে, প্রস্তাব করতে পারে, আমি নিশ্চিত এগুলো বিবেচনা নেওয়া হবে। তার মানে কি জনাব বদিউল আলম মজুমদার, মানে আমাদের ইংরেজি নামটা পিপলস রিপাবলিক অফ বাংলাদেশই থাকতেছে, অনুবাদটার ব্যাপারে জনগণতান্ত্রিক বাংলাদেশ এরকম প্রস্তাব করা হচ্ছে? আমি নিশ্চিত বলতে পারবো না, কারণ এটা আমাদের প্রস্তাব নয়। তো সম্ভবত তাই না, আপনি নিশ্চয়ই দেখেছেন, মানে আপনাকে তো পেয়েছি বলে এইটাও একটু জানতে চাচ্ছে যে আর মানে গণতান্ত্রিক বাংলাদেশ না বলে জনগণতান্ত্রিক বাংলাদেশ বলার কি কোনো কারণ আছে? মানে এই দুটো গণতান্ত্রিক বাংলাদেশ তো গণতন্ত্রের প্রক্রিয়া। ওকে, যে প্রক্রিয়ার মাধ্যমে একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, একটা প্রক্রিয়ার মাধ্যমে। তো এটা তো আমরা একটা বাংলাদেশের জনগণকে, সব জনগণকে নিয়ে যে বাংলাদেশ, তাকে আমরা ওই আখ্যায়িত করছি এই শব্দ দিয়ে। আমারে অনুবাদ করতে দিলে তো আমি জনগণের বাংলাদেশ করতাম, মানে তান্ত্রিক, মানে যেহেতু আমরা মালিক, সংবিধানেও বলা হচ্ছে যে আমরাই মালিক, তো আমি তো এটা তাই। এবং এই প্রস্তাব বহুদিন থেকে আছে, বহুদিন থেকে দাবি করা হচ্ছে, এবং বহু রকম অসঙ্গতি আছে এই যে আমাদের বাংলা ভার্সনের মধ্যে। তো এগুলো আমার মনে হয় আমাদের সুযোগ এসছে এগুলোকে পরিচ্ছন্ন করার, এগুলোকে ক্লিন আপ করার। ওকে, এই মূলনীতির প্রসঙ্গে আসি। মানে মূলনীতিটা তো নিশ্চয়ই আপনি দেখেছেন যে 4টি মূলনীতির বদলে 5টি মূলনীতির প্রস্তাব করা হয়েছে, শুধু গণতন্ত্রকে ঠিক রেখে। বাকি 4টি বলা হচ্ছে যে 3টির বদলে 4টি: সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার এবং বহুত্ববাদ। আপনার মতামত শুনে আমি আমার প্রশ্নটি করতে চাই আর কি, যে আপনি মনে করেন আমাদের মুক্তিযুদ্ধটা হয়েছিল কেন? মুক্তিযুদ্ধে সেখানে যেই মুক্তিযুদ্ধের যে দলিল ঘোষণা, এই ঘোষণাতে কিন্তু এই 4টি জিনিসে ছিল। এই যে মুক্তিযুদ্ধের সেই ঘোষণাতে ছিল
আত্মনিয়ন্ত্রণের অধিকার, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। তো আমার তো মনে হয় না আমাদের যেই কারণে আমাদের বীর মুক্তিযোদ্ধারা প্রাণ দিয়েছে, রক্ত দিয়েছে, এবং যারা চরম আত্মত্যাগ করেছে, এবং এই ঘোষণার ভিত্তিতেই কিন্তু মুক্তিযুদ্ধ হয়েছে। তো এটাতে ফিরে যাওয়াতে আমি তেমন কোনো সমস্যা তো দেখতে পাচ্ছি না। তবে হ্যাঁ, ওই যে আমাদের আরো যে ধর্মনিরপেক্ষতা এবং জাতীয়তাবাদ এগুলো নিয়ে বিতর্ক হইতেই পারে। এই প্রস্তাবগুলো দেওয়া হয়েছে যাতে এখন মানুষ তাদের মতামত দিতে পারে এবং তার ভিত্তিতে একটা সিদ্ধান্তে পৌঁছতে পারে। তো আমার মনে হয় যে এই যৌক্তিকতা হলো এগুলোই কিন্তু আমাদের এই যে স্বাধীনতার ঘোষণায় ছিল, মুক্তিযুদ্ধ যার ভিত্তিতে মুক্তিযুদ্ধ হয়েছে। তো আমি তো যৌক্তিকতা দেখি এবং অন্যগুলো নিয়ে বিতর্ক হবে এবং একটা আমরা সিদ্ধান্তে পৌঁছবো জাতি হিসাবে, আমি আশা করি। ওকে, এমনি কি আপনি নিজেও মুক্তিযুদ্ধের মধ্যে তা আপনার অংশগ্রহণ ছিল, আপনি এই শব্দগুলি যেগুলি বলছেন, যেগুলি মূলনীতি হিসাবে এই সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, এগুলি একটা আরেকটা থেকে কীভাবে আলাদা? মানে আমি জানি যে এটা নিয়ে নিশ্চয়ই আপনি বিস্তারিত বলতে পারবেন, কিন্তু আপনার কাছে কি এগুলো আলাদা মনে হয়? আমার কাছে তো সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার মানে একটা বললে আর একটা বলতে লাগে না, এরকম লাগে। হ্যাঁ, আমরা তো এমন একটা বাংলাদেশ সৃষ্টি করেছিলাম যেই বাংলাদেশ পাকিস্তানের আমলের যে ব্যবস্থা ছিল তার থেকে ভিন্ন। আমাদের মধ্যে অসাম্য ছিল, আমাদের মর্যাদাহীনতা ছিল, এবং সোশ্যাল জাস্টিস ছিল না, সোশ্যাল জাস্টিস ছিল না। ওগুলোই কিন্তু তখন গুরুত্বপূর্ণ বিষয় ছিল। আমাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার হরণ করা হয়েছিল। যে বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনে জিতেছিল, তখন তো বাংলাদেশ আওয়ামী লীগ ছিল না, তখন আওয়ামী লীগ নির্বাচনে জিতেছিল, কিন্তু তাদেরকে ক্ষমতায় যেতে বিরত করা হয়েছে। তো ওই প্রেক্ষাপটটা আমাদের মনে রাখতে হবে। এবং আমাদের যে বিজ্ঞ যারা আমাদের স্বাধীনতার ঘোষণাপত্র প্রণয়ন করেছেন, তারা চিন্তা ভাবনা করে এটা করেছেন। তা আমার মনে হয় সেই প্রেক্ষাপটে আমাদের এই জন্যই ঘোষণাটা গুরুত্বপূর্ণ। ঘোষণাটা কোন প্রেক্ষাপটে এই ঘোষণাটা এসছে সেটা মনে রাখা গুরুত্বপূর্ণ। আমার ছোট করে একটু জানতে চাইবো যে একদিকে মনে হচ্ছে যে এই সরকার এই চেতনা আসলে সংবিধানে থাক বা না থাক ধারণ করে, কারণ প্রতিবারই এই কথাগুলি বলা হয়, মানে যেগুলিকে আমরা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, গণতন্ত্র যেগুলির কথা বলতেছে এবং বহুত্ববাদ বটে। কিন্তু অন্যদিকে আমরা দেখতেছি যে এই সরকারের আমলেই কেবলমাত্র পাঠ্য বইয়ে আদিবাসী নামক পাতাটার অধিকারের জন্য আমরা দেখতেছি যে জাতীয় পতাকা জড়ানো লাঠি দিয়ে আমরা একজন আরেকজনকে মারতেছি, রক্তাক্ত করতেছি। এই ব্যাপারটা আপনি আসলে কিভাবে দেখেন? আমরা যে নাগরিকরা তাদের মতামত ব্যক্ত করতেই পারে এবং করা গুরুত্বপূর্ণ, এটা তাদের অধিকার। তবে এটা কোনোভাবেই এখানে সহিংসভাবে এটা বন্ধ করা এটা কোনোভাবে কাম্য নয়। তো আমি আশা করব, আমি দেখিনি, আমি সারাদিন বাইরে ছিলাম, আমি কালকেও ব্যস্ত ছিলাম সাংঘাতিকভাবে। তো আমি শুনেছি যে আমাদের এই যে আদিবাসী গোষ্ঠী তারা যারা রাস্তায় নেমেছিল তাদের উপর হামলা করেছে। তো এটা নিন্দনীয় এবং এগুলো কোনোভাবে কাম্য নয়, এগুলো বন্ধ হওয়া দরকার। আচ্ছা, দুটো বিষয় আমি সংবিধান সংস্কারের মূলনীতি প্রসঙ্গে এই দুটো বিষয় নিয়ে একটু শেষ প্রশ্ন করতে চাই। যে অনেকেই বলতেছেন যে ধর্ম নিরপেক্ষতা শব্দটা বাদ দেওয়াটা এত জরুরি কেন ছিল, যে এখানে আসলে সংখ্যা গুরু যারা বেশি সংখ্যায় যারা আছেন তাদের থেকে যারা সংখ্যায় কম আছেন তাদের অধিকার আমাদের রক্ষা করাটাই হওয়া উচিত, কারণ তারা ভালনারেবল। তো সেই ক্ষেত্রে ধর্মনিরপেক্ষতা বাদ দিলে তাদের অধিকারটা আমরা রক্ষা বেশি করতে পারবো না কম করতে পারবো, সেটা একটু দেখার বিষয়। আরেকটি বিষয় হচ্ছে, যেহেতু বিএনপির দলটি প্রতিষ্ঠিত হয়েছে, তার দলটির নামের মধ্যেই আছে যে তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তাদের 31 দফার মধ্যেও আছে তারা যা কিছুই করতে চায় সব এই জাতীয়তাবাদের ভিত্তিতে করা যায়। তো জাতীয়তাবাদটিও কি বাদ দেওয়া হয়েছে বিএনপিকে একটু চাপে রাখার জন্য, বিপদে ফেলার জন্য? ধর্মনিরপেক্ষতা থেকে বাদ দেওয়া হয়েছে সংখ্যালঘুদের কথা অতভাবে চিন্তা না করেই? মানে আপনার কি মনে হয়? আমার মনে হয় না।
আপনি তাদেরকে জিজ্ঞেস করতে হবে। ধরেন আমাদের যে ধর্মনিরপেক্ষতা অবশ্যই এটা গুরুত্বপূর্ণ। আমাদের অসাম্প্রদায়িকতা, আমাদের প্রতি ধর্মের প্রতি শ্রদ্ধাবোধ এবং কোনো ধর্মকে খাটো করে না দেখা, সবারই ধর্ম চর্চা করার সুযোগ করে দেওয়া, এটা তো, এবং এক অর্থে তো আমাদের ধর্মের দিক থেকে যারা সংখ্যালঘু তাদের প্রতি সদাচরণ করার উপর নির্ভর করবে আমরা সভ্য জাতি কি সভ্য জাতি নই। তো এগুলো তো, এই মূল্যবোধ আমার মনে হয় অধিকাংশ বাংলাদেশী ধারণ করে। তো তারা যে প্রস্তাব করেছে, তো তারা হয়তো যে বহুত্ববাদ দিয়ে, তো এটা সে সবার সম্মিলিত, তারা হয়তো আমি এর সাথে জড়িত ছিলাম না, হয়তো বা বহুত্ববাদ দিয়ে তারা ওটাই বোঝানোর চেষ্টা করেছে। তাই আবারও এই নিয়ে বিতর্ক হবে, আলাপ আলোচনা হবে, এটাই শেষ কথা বলে আমি মনে করি না। আবার একটু নির্বাচন কমিশনের সংস্কারের সুপারিশ, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশে ফিরে আসি। আপনি কি আসলে মনে করেন যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করাটা ঠিক হবে বা হওয়া উচিত? মানে আমরা একটা জরিপ করেছি। আমরা 46,000 এই যে সরকারি যে পরিসংখ্যান ব্যুরো, তাদের মাধ্যমে একটা জরিপ হয়েছে এবং তারা 46,000 ব্যক্তির পরিবার এবং পরিবারের ব্যক্তির তারা থেকে তথ্য নিয়েছে এবং প্রায় 90% মানুষ মনে করে যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হওয়া দরকার। এর অনেকগুলো কারণ আছে। একটা কারণ হলো যে আমাদের স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে এখন অনেকেই পলাতক, স্থানীয় প্রতিষ্ঠানগুলোকে অকার্যকর, যার ফলে মানুষ অনেক সুযোগ সুবিধা, অনেক সেবা থেকে বঞ্চিত হচ্ছে। তো এটা একটা বড় কারণ। আর একটা বড় কারণ হলো যে মানুষ মনে করে যে এখন স্থানীয় সরকার নির্বাচন হলে অপেক্ষাকৃত ভালো ব্যক্তিরা নির্বাচিত হয়ে আসতে পারবে, যারা যে সমাজে যে গ্রহণযোগ্য, সেই গ্রহণযোগ্যতার ভিত্তিতে জনগণ তারা নির্বাচিত হয়ে আসতে পারবে এবং এখানে দলীয় প্রভাব থাকবে না। এবং একই সাথে এখন নির্বাচন হলে নির্বাচন কমিশন সবে গঠিত হয়েছে। নির্বাচন কমিশনের কিছু অভিজ্ঞতা দরকার এবং এই অভিজ্ঞতা স্থানীয় নির্বাচনের মাধ্যমে তাদের এই অভিজ্ঞতাটা আই থিঙ্ক তারা অর্জন করতে পারে। আর আমি মনে করি যে স্থানীয় সরকার নির্বাচন সকল দলের জন্যও ভালো, কারণ ভালো লোকরা যদি নির্বাচিত হয় তাহলে কিন্তু ভবিষ্যতে যে তারা যখন ক্ষমতায় আসবে, যারা এই ক্ষমতায় আসুক, তাদের জন্য সমস্যাটা কম হবে। এবং জনাব বদিউল আলম মজুমদার, আমার আসলে আপনার সাথে কথা বলতে গেলে অনেক কথা মনে আসে হচ্ছে এই কারণে যে পরিসংখ্যান ব্যুরোর গবেষণা বা জরিপ আপনি এটা সবচেয়ে ভালো বলতে পারবেন, কারণ আপনি এটা লক্ষ্য করেন বাংলাদেশে আসার পর থেকেই যে সরকার যেদিকে বাতাস, যেদিকে বৃষ্টি, জরিপের ফল অলমোস্ট সেদিকেই যায়। তো এইটা কি মনে হয় না যে এই সরকার আরো বেশ কিছুদিন ক্ষমতায় থাকতে চায়, তার ফলে নির্বাচন দিয়ে, জাতীয় নির্বাচন দিয়ে পরবর্তী রাজনৈতিক সরকার আসার জন্য সে কিছু টাইম বাই করতে চায়, তার মধ্যে থেকে সেটা তার একটা, আমি এটাকে কি বলবো, তার এটা লক্ষ্য বা কায়েমি উদ্দেশ্য বইলা সে এগুলি বইলা কিছু সময় নষ্ট করতে চায় এবং জরিপেও তার আমরা মানে কি বলে যে এটার প্রতিফলন দেখতে পাচ্ছি। আপনি খালেদ, আপনি একটা অবিচার করলেন। আপনি যেটা বলার চেষ্টা করলেন আমরা প্রভাবিত হয়ে এই জরিপের ফলাফল না পরিসংখ্যান ব্যুরোর জরিপ হচ্ছে, পরিসংখ্যান ব্যুরো আগে বুঝতে চেষ্টা করে এখন চেয়ারে কে আছে তার মধ্যে না আমি এখন প্রেক্ষাপট বদলে গিয়েছে। এখন আর উপর থেকে বলে দেওয়া হয় না এই ফলাফল আনতে হবে, এই তথ্য, এই স্ট্যাটিস্টিক্স কি বলে ওগুলো সৃষ্টি করতে হবে। আমি জড়িত ছিলাম এই জরিপের ব্যাপারে এবং আমরা প্রশ্ন ঠিক করে দিয়েছি এবং মেথোডোলজি ঠিক করার ব্যাপারে এগুলো আমরা এর সাথে জড়িত ছিলাম। তো আমার সামান্যতম সন্দেহ নাই এর সত্যতা সম্পর্কে। আর শুধু তাই নয়, আমরা সকল স্তরের মানুষের সাথে আলাপ আলোচনা করেছি। আমরা তৃণমূলের মানুষের সাথে আলাপ আলোচনা করেছি, আমরা নির্বাচিত প্রতিনিধিদের, যে স্থানীয় সরকারের নির্বাচিত প্রতিনিধিদের সাথে আলাপ করেছি। এটা ব্যাপক জনমতের পক্ষে।
না কিন্তু এটাতে কারোই ক্ষতির কিছু নাই, না কারোই না ক্ষতির কিছু নাই। ক্ষতি তো একটু আসেই। আপনি তো একটা গণতান্ত্রিক সরকারকে ক্ষমতা নেওয়ার বা জনগণের ভোট নিয়ে যে সরকার ক্ষমতায় আসবে তার সময়টা তো স্যার আপনারা পিছাই দিতেছেন, মানে তারে তো আসতে না দিতেছেন না, আপনারা। এটা না, আমার মনে হয় ধরেন অনেকগুলো কাজ করতে হবে নির্বাচন করতে হবে, হ্যাঁ। এবং এই স্থানীয় সরকার নির্বাচনগুলো যদি হয় তাহলে জাতীয় নির্বাচনের জন্য সহজ হবে, ভোটার তালিকাটা পরিচালিত হবে, তারপরে কেনাকাটা এগুলো সবগুলো আগের থেকে করা যাবে। তাই এদের প্রস্তুতিমূলক অনেকগুলো কাজ হবে এই স্থানীয় সরকার নির্বাচন। আর স্থানীয় সরকার নির্বাচনের সাথে জাতীয় নির্বাচনের আমার মনে হয় না আগে স্থানীয় সরকার নির্বাচন হলে জাতীয় নির্বাচন ওই যে এটা পিছিয়ে যাবে। আমার মনে হয় স্থানীয় সরকার নির্বাচনের যৌক্তিকতাটা, সেই স্থানীয় সরকার কেন, স্থানীয় সরকার হলো স্থানীয় প্রতিনিধিদের মাধ্যমে স্থানীয়ভাবে সমস্যা সমাধান করা। এটা প্রিন্সিপাল আছে, সাবসিডিয়ারিটি প্রিন্সিপাল। সাবসিডিয়ারিটি প্রিন্সিপাল হলো সমস্যা যেখানে সমাধান সেখানে, সব সমস্যা কিন্তু স্থানীয়, এবং তাই স্থানীয় সরকারের মাধ্যমেই অধিকাংশ সমস্যা সমাধান হওয়া উচিত। এবং এই প্রিন্সিপাল ব্যবহার করলে স্থানীয় সরকারগুলোকে কার্যকর হওয়া উচিত, স্থানীয় সরকারগুলোকে শক্তিশালী হওয়া দরকার, সেখানেই ক্ষমতা দায়িত্ব এবং সম্পদ বেশি যাওয়া দরকার। কিন্তু আমাদের দেশে আমরা এই যে মাথাভারী একটা পদ্ধতির সৃষ্টি করে ফেলেছি, যেটা আমাদের অগ্রগতি, আর্থসামাজিক অগ্রগতির ক্ষেত্রে বিরাট বাধা হয়ে দাঁড়িয়েছে। তাই আমাদের সর্বশক্তি নিয়োগ করা দরকার স্থানীয় সরকার। আমি আপনার সাথে শতভাগ একমত যে স্থানীয় সরকার ব্যবস্থা দিয়ে আসলে ব্রিজ, কালভার্ট, যা কিছু উন্নয়ন, যা কিছু সবকিছু করা উচিত। এমপি সাহেবদের থাকা উচিত হচ্ছে কিভাবে তারা দেশকে পলিসি দিবেন, কি করবেন সেগুলির ব্যাপারে। শুধু তাই নয়, শুধু তাই নয়, এমপি সাহেবরা যা করে আসছিলেন এটা সম্পূর্ণ অসাংবিধানিক, একদম অসাংবিধানিক। এই যে স্থানীয় উন্নয়নে যুক্ত হওয়াটা, আমাদের হাইকোর্টের একটা রায় আছে যে বহু বছর আগে সেই আগের সরকারের বিএনপি সরকারের আমলে একটা প্রজ্ঞাপন জারি হয়েছে, প্রজ্ঞাপনের মাধ্যমে তারা জেলা মন্ত্রী পদ সৃষ্টি করেছিল। এবং জেলা মন্ত্রী পদের ওটা সৃষ্টি করার পরে আনোয়ার হোসেন মঞ্জু তিনি হাইকোর্টে একটা মামলা করেছেন যে এই জেলা মন্ত্রী হওয়ার কারণে আমি আমার ভান্ডারিয়া এলাকার উন্নয়নে কোনো ভূমিকা রাখতে পারছি না। তখন আমাদের হাইকোর্ট থেকে একটা রায় হয়েছে, মন্ত্রী, এমপি এদের কারোরই স্থানীয় উন্নয়নে যুক্ত হওয়াটা সংবিধানের সাথে সঙ্গতিপূর্ণ না, সংবিধান লঙ্ঘন। এইগুলো করেই তারা করে আসছে। তাই আমাদের সর্বশক্তি নিয়োগ করতে হবে স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা। এবং স্থানীয় সরকার ব্যবস্থাতে আমরা যেটা করেছি, আরেকটা যে আমরা দূরীকরণ করে ফেলেছি, যার ফলে চরম এগুলো কুলুষিত হয়ে গিয়েছে, এবং এই ভালো লোকরা নির্বাচনে আসতে পারে না। তো আমাদের এবং এই যে নির্বাচিত সরকারের পরে হলে দুর্ভাগ্যবশত যে ভালো লোকদের পথ আবার রুদ্ধ হয়ে যেতে পারে। তাই আমরা মনে করি, এবং সাধারণ মানুষ এটা খুবই ইন্টারেস্টিং যে নির্বাচনের পরে হইলে ভালো লোক না হইয়া কতগুলি মানে পথ রুদ্ধ হয়ে যেতে পারে। এটা একটা ভালো আশঙ্কাই। কিন্তু 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 জনাব বদিউল মজুমদার, আপনি একজন গণতন্ত্রের চ্যাম্পিয়ন হিসেবে আপনি কি চান না যে আমরা হচ্ছি প্রজাতন্ত্রের মালিক, আমরা জনগণ, তো আমাদের সিদ্ধান্তেই কেউ রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করুক, এটা যত দ্রুত সম্ভব। মানে কারণ শেখ হাসিনা তার 15 বছরের শাসন আমলে আমাদের কি যে করছে, 2014 সালে হঠাৎ করে দেখাইলো একজনের ভোট না পাইলেও সরকার গঠন হয়ে যেতে পারে। 18 সালে দেখাইলো যে পরে আমরা এটা জানতে পারলাম, বুঝতে পারলাম, দেখতেও পারলাম। আমরা তথ্য প্রমাণ দিয়ে দেখিয়েছি, প্রমাণ দিয়ে এগুলো। জি হ্যাঁ, 18 সালের নির্বাচনটা কিরকম করে করলো, 23 সালের নির্বাচনটা কিরকম করে করলো, তো আমরা বা 24 সালে, তো আমরা কি এখন ভোট দেওয়ার জন্য উন্মুখ না? আমরা আমাদের মালিকানার দলিলটা নেওয়ার জন্য কি আসলে অনেক উন্মুখ? কিন্তু সেইটা তো যত দিন যাচ্ছে তত কি এইটার মধ্যে অনেক ফাটল দেখা যেতেছে না? আমি তো আপনি যে যুক্তিটা দিচ্ছেন, আপনি ঠিক আমার এই স্থানীয় সরকার নির্বাচনটা শুরু করা এর পক্ষে যুক্তিটা দিচ্ছেন। স্থানীয় সরকার নির্বাচনটা শুরু হলে নির্বাচনী ট্রেন ট্র্যাকে উঠবে, নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়ে যাবে, এবং মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।
এবং এই যে আর শুধু নির্বাচন কমিশনের অভিজ্ঞতা নয়, এই যে কর্মকর্তা কর্মচারী গত 15 বছরে যেরকম দলীয়করণ হয়েছে, যেরকম সমস্যার সৃষ্টি হয়েছে, তাদেরও টেস্ট হবে। তাই আমাদের স্থানীয় সরকার নির্বাচনটার মাধ্যমে আমাদের এই যে গণতান্ত্রিক যাত্রাপথটা শুরু হবে, আমি তো কোনো সমস্যা দেখি না। কিন্তু আপনি তো এবং এটা মানে সমস্যা তো একটাই, যে ধরেন গণতান্ত্রিক সরকারটা আসার সময় আরো পিছায় যেতেছে। এটা যদি আপনি এখন স্থানীয় সরকার নির্বাচন করেন, স্থানীয় সরকার নির্বাচন শেষ করে তারপরে একটা আর আর আপনি যে টেস্টের কথা বলতেছেন স্যার, একটু যদি অনুমোদন, একটু টেস্টের কথা বলতেছেন, আমরা তো দেখছি 90 দিনের জন্য যখন তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসছেন, 90 দিনের মধ্যেই পুরো সেটআপটারে তারা চেঞ্জ করে ইলেকশন কইরা ক্ষমতা হস্তান্তর করে তো চলেও যেতে পারছেন। মানে আর কত সময় লাগে স্যার? সময় তো এত লাগে কি? এই খালেদ, আপনি যে চোখে দেখেছেন কি ঘটেছে, যে এইরকম দলীয়করণ ছিল, এইরকম দলীয়করণ ছিল না, চরম দলীয়করণ, সব প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গিয়েছে, ওই যে পক্ষপাত দুষ্টতা সর্বক্ষেত্রে। তো ওই যে তত্ত্বাবধায়ক সরকারের আমলে অতীতে দ্যাট ওয়াজ পিস অফ কেক, তাদের কিছুই করতে হতো না, সবকিছুই ওই যে রেডিমেড ছিল। এবং তারা কিছু পক্ষপাত দুষ্ট ছিল, কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের আমলে তারা সেই ওই যে পক্ষপাত দুষ্ট আচরণ করতে আর সাহস পায়নি। কিন্তু এই যে গত 15 বছরে তো ওই যে পদ্মা নদীর অনেক জল বয়েছে, এবং প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন, এবং চরম দলীয়করণ সব জায়গায়, সেই যে বিভিন্ন স্তরে, সব স্তরেই দলীয়করণ। না, কিন্তু আমার কাছে মনে হয় যে সর্বস্তরে দলীয়করণ যেহেতু এটা আদর্শের ভিত্তিতে হয় নাই, হইছে কায়েমি স্বার্থের ভিত্তিতে। মানে শেখ হাসিনা তাদেরকে সরাসরি মানে টাকা দিয়ে, ক্ষমতা দিয়ে, সুবিধা দিয়ে যেহেতু তাদেরকে এটার মধ্যে আনছে, শেখ হাসিনা যেহেতু নাই, তারা আর এটা ফলো করবে না, আমি শিওর। কারণ তাদের মধ্যে কোনো আদর্শের অনুসরণ নাই। আপনি এটা দেখতে পাচ্ছেন স্যার, যে শেখ হাসিনা চলে গেছে, চলে যেতে বাধ্য হয়েছে, পলাইতে বাধ্য হয়েছে, কেউ তো আসে নাই উনারে বাঁচাইতে। উনার নিয়োগ করা সেনাপ্রধানও আসে নাই, উনার নিয়োগ করা পুলিশ প্রধানও উনাকে বাঁচাতে পারে নাই কিন্তু আসলে। হ্যাঁ, কিন্তু তারা তো দলীয় ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত, এবং দলীয় ভিত্তিতে তারা এই যে কর্মকর্ম পরিচালনা করেছে, এবং এই যে এখন আর করবে না, এখন আর করবে না। এখন টাকা দিলেও আওয়ামী লীগ করবে না কেউ, এখন টাকা দিলেও কেউ আওয়ামী লীগ করবে না। আপনি প্রকাশ্যভাবে না করতে পারে, প্রকাশ্যভাবে না, গোপনেও করবে না। আদর্শ ভিত্তিক দল তো না, কায়েমি স্বার্থের জন্য করছে, আদর্শ তো না। আপনি যেটা বলছেন যে ক্ষমতা হস্তান্তর বিলম্বিত হচ্ছে, এবং আমি তো যে এই গণবিস্ফোরণটা কেন ঘটেছে, কারণ সবকিছু ভেঙে পড়েছে, আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটা অকার্যকর হয়ে গিয়েছে, আমাদের নির্বাচনে চলে গিয়েছে, এবং আমরা একটা চরম নৈরাজ্যমূলক অবস্থানে ছিলাম। তো আমি তো যেটা শুনেছি যে এই আন্দোলনের সময় আমি তো এর সাথে যুক্ত ছিলাম, যে দুটো দাবি, একটা হলো নেভার এভার এগেইন, আবার যেন স্বৈরতন্ত্র ফিরে না আসে, এবং একই সাথে যারা অন্যায় করেছে, যারা মানবতার বিরোধী অপরাধ করেছে, তাদের যেন শাস্তির আওতায় আনা হয়, যারা দেশটাকে এই যে লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত করেছে, তাদেরকে যেন বিচারের আওতায় আনা হয়। তো এই যে আমাদের রাষ্ট্র, তাকে মেরামত করতে হবে, রাষ্ট্র তো ভেঙে পড়েছে, এবং যাতে এর পুনরাবৃত্তি না ঘটে। তো এই জন্য তো আমি সরকারের অংশ না, আমি সরকারকে ডিফেন্ড করার চেষ্টা করছি না, কিন্তু আমারও নাগরিক হিসাবে একজন আকাঙ্ক্ষা, আমি যত নাগরিকের সাথে কথা বলি, সেই নাগরিকেরও একটা আশঙ্কা আবার যেন এই স্বৈরতন্ত্রের আবার প্রত্যাবর্তন না ঘটে, আবার যেন ফিরে না আসে। তার জন্য কতগুলো জি বলেন। না স্যার, আপনি শেষ করেন, আমি বলতেছি। তার জন্য কতগুলো পদ্ধতি, প্রক্রিয়া পরিবর্তন দরকার, প্রতিষ্ঠানের পরিবর্তন দরকার। তো এই জন্য তো কিছু সময় তো দিতে হবে। আর এই সরকারটা তো অবৈধ সরকার নয়, এই সরকারটা এসছে জনগণের দাবিতে, জনগণের আত্মত্যাগের ফলে। এই সরকার এসছে জনগণের স্বার্থ, ওই যে যাতে জনগণের স্বার্থে এবং কল্যাণে কতগুলো জিনিস যে পরিবর্তন আসে, পদ্ধতি, প্রক্রিয়া এবং প্রাতিষ্ঠানিকভাবে কতগুলো পরিবর্তন আসে। তো তারা জনগণের সেই ম্যান্ডেট তাদের কাছে আছে, এবং আমাদের সবাইকে এই সুযোগটা দিতে হবে, যাতে আবারও আমরা পুরানো অবস্থাতে ফিরে না যাই। জনাব বদিউল আলম মজুমদার, আবার শেষ মানে প্রশ্ন বা প্রসঙ্গ যদি আমি এরকম করে বলি, প্রশ্ন না প্রসঙ্গ বলি, যে আমি সাদা চোখে যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে এখন নির্বাচন চায় না হচ্ছে যারা সরকারে আসে,
এবং যারা একটু পরে রাজনৈতিক দল হবে বৈষম্য বিরোধী ছাত্র দল, তারা তাদের রাজনৈতিক দল করে জনগণের কাছে গিয়ে তাদের একটু গোছানোর জন্য তাদের একটু টাইম দরকার। আর চায় না জামাতে ইসলামী, কারণ জামাতে ইসলামী আসলে পারবে না, মানে যত আসন তারা পায় তত পাবে না, তারা চায় না। আবার এদিকে বিএনপি চায়, কারণ বিএনপি ভাইবা বসে রয়েছে যে তারা আসলে তারা পাবেই। তো স্যার এইটা একটা মনে হয় না যে এটা আমরা আসলে খুব সাদা কালো এইভাবে চিন্তা করতেছি না, আমরা যে যার কমফোর্টেবল চেয়ারে আছি সেই জায়গা থেকে ব্যাপারটা চিন্তা করতেছি, এরকম মনে হয় না? মনে হয় না যে প্রফেসর ইউনূস আরো বেশি দিন তার উপদেষ্টা মণ্ডলী আরো বেশি দিন রাষ্ট্র ক্ষমতায় থাকতে চান বলে ইলেকশনটা নিয়ে তারা? আমার মনে হয় না, আমার মনে হয় না। খালেদ, এটা আপনার মতামত কিংবা অন্য কারো মতামত, কিন্তু আমি গ্রামে গঞ্জে ঘুরি এবং আমি বহু লোকের সাথে আমার দৈনন্দিন নিত্য নৈমিত্য আমার যোগাযোগ আছে, প্রতিদিন আমার যোগাযোগ হয় এবং আমি বহু জায়গায় গিয়েছি। আমরা এই কমিশনের কাজের জন্য বহু জায়গায় গিয়েছি। মানুষ, আমি তো দেখি মানুষ, সর্বস্তরের মানুষ পরিবর্তন চায়, সর্বস্তরের মানুষ আর অতীতের পুনরাবৃত্তি চায় না। তো আমার মনে হয় আমাদের একটু ধৈর্য ধরলে, এবং এটা সবার জন্যই কল্যাণকর হবে, আমরা যদি কতগুলো পরিবর্তন আনি, এই পরিবর্তনগুলো আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটাকে সুসংগত করতে, আমাদের নির্বাচন ব্যবস্থাকে পরিচালিত করতে সহায়ক হবে এবং যারা ক্ষমতায় আসবে তাদের জন্য এই যে ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনা করা সহজ হবে। তার চিন্তা করে দেখেন, অতীতের কথা চিন্তা করে দেখেন, আমাদের এই 2007-8 সালে তখন সংস্কারের কথা উঠেছিল, ওটাই গালি হিসেবে পরিণত করা হয়েছে এবং সংস্কারবাদী বলে গালি দেওয়া হতো। তখন যদি এই সংস্কারগুলো করতাম, তখন যদি পরিবর্তনগুলো করতাম এবং এরপরে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল আওয়ামী লীগ তাদের দিনবদলের সনদে, সেগুলো যদি বাস্তবায়িত হইতো, বাংলাদেশ ইতিহাস ভিন্ন হইতো। তাই আমাদেরকে ধৈর্য ধরতে হবে, আমাদেরকে এই সরকারকে সুযোগ দিতে হবে যাতে কিন্তু আচ্ছা, প্রসঙ্গ যেহেতু শেষ কথা আমার, কিন্তু এই পরিবর্তনের জন্য, এই পরিবর্তনের আকাঙ্ক্ষা আমাদের সবার আছে, এটা আমি একদম আপনার সাথে সবাই স্বীকার করি। আসলে 5 জুলাইয়ের পরে, 5 আগস্টের পরে আমাদের সবার এই চিন্তাই হয়েছিল যে আর কোনোদিন এরকম একটা জায়গায় আমরা হয়তো ফেরত যাব না। কিন্তু এই পরিবর্তনের জন্য দামটা আমাদের একটু বেশি দিতে হইতেছে কিনা? আমি আজকে একজন দেখতেছিলাম যে একজন সিনিয়র সাংবাদিক, তিনি দেশে আসছিলেন অনেক আশা নিয়ে, তিনি বলে গেলেন যে একটাই খালি লাভ হয়েছে, সেটা হচ্ছে শেখ হাসিনা চলে গেছে, আর বাকি তো সবই আগের চেয়ে খারাপ দেখি। পরিবর্তনের জন্য আমরা বেশি দাম দিতেছি কিনা আসলে? এখন আমাদের অবশ্যই আপনি যেটা বলছেন, আমাদের আকাঙ্ক্ষা ছিল মানে আকাশচুম্বী। আমাদের ওই যে আমরা চেয়েছিলাম রাতারাতি পরিবর্তন, এটা তো রাতারাতি পরিবর্তন হয় না। আর ওই যে আপনি মূল্যর কথা বলছেন, ওই যে আমি অর্থনীতি ছাত্র হিসাবে বলবো, ওই যে মিল্টন ফ্রিডম্যানকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি, মিল্টন ফ্রিডম্যান একজন ওই যে আইকনিক অর্থনীতিবিদ, ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল প্রত্যেক সায়েন্টিস্ট, প্রত্যেক ইয়েরা, এই যে তাদের বিশেষজ্ঞরা তাদের ডিসিপ্লিনটাকে এক বাক্যে তারা সংজ্ঞায়িত করতে পারে, তা আপনি বলেন অর্থনীতি সফল। উনি বলছেন যে একটা বাক্যতে আমি অর্থনীতি কি জিনিস সেটা বোঝাইতে পারি, ওই যে প্রত্যেক জিনিসেরই একটা মূল্য আছে, এভরিথিং হ্যাজ এ প্রাইস, নাথিং ইজ ফ্রি লাঞ্চ। তো আমরা যদি একটা গণতান্ত্রিক শাসন চাই, আমরা যদি অতীতের পুনরাবৃত্তি ঠেকাইতে চাই, আমরা যদি ওই সুশাসন প্রতিষ্ঠা করতে চাই, আমরা যদি এই যে দুর্নীতি দুর্বৃত্তায়নের যে স্বর্গরাজ্যে পরিণত করা হয়েছে এটার যদি অবসান চাই, তাহলে কিন্তু আমাদেরকে একটু মূল্য দিতে হবে। জনাব বদিউল আলম মজুমদার, মূল্যটা মানে আমার তো মনে হয় যে সারা পৃথিবীর স্বীকৃত একজন গরিবের ব্যাংকার ডক্টর মোহাম্মদ ইউনূস, এইটার মধ্যে আসেন পৃথিবীর সবচেয়ে সজ্জনদের একজন সালেউদ্দিন আহমেদ, মানে আমরা বাংলাদেশি কনটেক্সটে যদি বলি, তারপরও আমরা ভ্যাট আর ট্যাক্স আর ভ্যাট, মানে খুব স্বাভাবিক, বাজারের জিনিসের দাম এদিকে হাত দেওয়া যায় না, অন্যদিকে ভ্যাট আর ট্যাক্স বাড়াইতেছে। তো আইন শৃঙ্খলার কথা আমি না বললাম, আমলাদের বিভিন্ন রকম সমস্যা, 1 ক্যাডার বরং 26 ক্যাডার, তো কেমনি কি স্যার মানে এটা? খালেদ, আমি যখন আপনার এই শোর যখন কমেন্ট দেখি, তখন অনেককে বলতে শোনা যায়, অনেককে আমি লিখতে দেখি আপনাকে একজন উপদেষ্টা করা হোক। তো আমার মনে হয় আপনাকে, কিংবা ওই যে ফেরেশতা এনে বসিয়ে দিল, আমাদের যেই সমস্যা, যে ব্যাপক সমস্যা, যে সব কিছু ভেঙে পড়া, এই ভঙ্গুর অবস্থার থেকে টেনে তোলা, একটা ওই যে ভিন্ন ভবিষ্যৎ সৃষ্টি করা, সব সমস্যার সমাধান করা,
ওই যে আপনার পক্ষেও সম্ভব হইতো না, কোনো মানবের পক্ষে অতি সহজ হইতো না। আমার মনে হয় হ্যাঁ তাদের ভুল ত্রুটি আছে, তারা সবকিছু ঠিক করছে, এটা আমি বলবো না, এবং অনেক অনেক সমালোচনা আছে নিঃসন্দেহে, তারা আর ভালো করতে পারতো। কিন্তু এটা এমন একটা অবস্থায় আমরা পৌঁছেছিলাম, এটা এটা না, আমি আপনার সাথে সম্পূর্ণ একমত। কারণ হচ্ছে যে অনেকেই এই সরকারের নিয়ে কোনো প্রশ্ন করলে একটা কথা বলতে চায়, আমরা আগেই ভালো ছিলাম। আমি একদম দ্ব্যর্থহীনভাবে বলতে চাই যে আমরা আগে ভালো ছিলাম না। আমাদের কোনো গণতান্ত্রিক অধিকার ছিল না, আমাদের কোনো জবাবদেহি ছিল না, কোনো প্রতিষ্ঠান ছিল না, কোনো কিছু ছিল না। কিন্তু ঘটনা হইতেছে হচ্ছে যে আমরা ভালোর দিকে যাইতে চাই। শেষ কথা আপনার কাছে একটু শুনতে চাই যে আমরা কি ভালোর দিকে যাইতেছি, আমরা কি রাস্তায় আছি কিনা সাইডে পড়ে গেছি? আমরা আগে ভালো ছিলাম না, সেটা আমি মানে আমরা সকল বক্তব্য দিয়ে আমরা এটা বারবার মনে করে বলতেও চাই। আচ্ছা, এটা নির্ভর করবে, আমি দেখি চারটা অংশীজন। একটা হলো সরকার, যেমন আমরা ভালোর দিকে যাওয়ার জন্য আমাদের নির্বাচনী সংস্কারগুলো বাস্তবায়ন হওয়া দরকার, এবং যার মাধ্যমে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পথ সুগম হবে। তো এই জন্য চারটা অংশীজন। একটা হলো সরকার, অবশ্যই সরকার এটা চায় অবশ্যই। তারপরে আরেকটা অংশ হলো নির্বাচন কমিশন, আমি তো মনে করি নির্বাচন কমিশন এই পরিবর্তনগুলো চায়। আরেকটা অংশ হলো রাজনৈতিক দল, আরেকটা অংশ হলো জনগণও চায়। এখন আমি তো মনে করি এই বলটা এখন আমাদের এই অংশীজনদের কোর্টে। তারা যদি চায় তাহলে আমরা ভালোর দিকে যাব, আর তারা যদি না চায় তাহলে আমরা ভালোর দিকে যাব না। ওকে, তো আমার মনে হয় এই চার অংশীজনের মধ্যে অধিকাংশই কিন্তু চায় যে ভালোর দিকে যাওয়া। তো আমরা সবাই, এবং জনগণের একটা দায় আছে, জনগণকে সোচ্চার হইতে হবে। তারা যদি পরিবর্তন চায়, তারা যদি সংস্কার চায়, তারা যদি পূর্বের অবস্থা ফিরে না যেতে চায়, তাহলে তাদেরকেও সোচ্চার ভূমিকা পালন করতে হবে। কারণ তাদেরকেও সেই কি বলে এই অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে। একটা রাষ্ট্রে নাগরিকের চেয়ে গুরুত্বপূর্ণ পদ নেই। তাই নাগরিকরা যা চায়, নাগরিকরা যদি চায় তাহলেই কিন্তু ভালোর দিকে যাব। আমার মনে হয় আমরা ভালোর দিকে চাই, আমরা আমাদের করণীয় করি, তাহলে আমরা ভালোর দিকে যাব। আমরা এবং আর নাগরিকরা যদি চায় তাহলে ভালোই হবে, কারণ আমাদের চাওয়ার সমষ্টি আসলে আমরা প্রকাশ বা বাস্তব হিসেবে আমরা দেখি। জনাব বদিউল আলম মজুমদার, আপনাকে অনেক ধন্যবাদ। একটি লম্বা সময় আপনি আমাদের সঙ্গে থাকলেন এবং আমাদের আলোচনায় অংশ নিলেন এবং অনেক প্রশ্ন জবাব দিয়েছেন। দর্শক, আগামী সপ্তাহে নিশ্চয়ই আপনাদের সঙ্গে দেখা হবে। তার আগে অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ।